নদী তাদের জীবন। প্রতিদিন ভোরের আলো ফোটার আগে ছোট্ট নৌকা নিয়ে তারা নামে জলের দেশে। জাল হাতে নয়, এক বুক স্বপ্ন নিয়ে। সেই স্বপ্ন শুধু মাছ ধরারও নয়, ঘরের ভাত জোগানোর, সন্তানের ভবিষ্যৎ গড়ার আর জীবনের কাছে হার না মানার। ঢেউয়ের সঙ্গে এক অদ্ভুত বোঝাপড়া গড়ে উঠেছে। সেখানে ভয় আছে, কিন্তু ভালোবাসাও আছে। এই গল্প কোনো জেলের নয়, নির্দিষ্ট কোনো জেলে ভাইয়ের নয়। সেটা সব মানুষের গল্প, যারা প্রতিদিন জীবনকে জয় করার জন্য নেমে পড়ে এক অনিশ্চিত সমুদ্রে। ব্যস্ততম ডায়মন্ড হারবারে নেমেছি। যাব নরেন্দ্র মার্কেট, সেখান থেকে যাব নতুন জেটি ঘাট, পুরানো জেটি ঘাট। এই সময়ে বর্ষার মাঝামাঝি ইলিশের মরশুম, আর বাঙালির ইলিশ অস্মিতা চোখে পড়ার মতো। সারা বছর যাই হোক, বর্ষার মরশুমে বাঙালির একবার না একবার ইলিশ চাই। সেই উদ্দেশ্যে ইলিশের মার্কেটে দেখি মার্কেটের অবস্থা এখন কেমন আছে। তার আগে একবার ডকে যাওয়ার ইচ্ছা আছে। ডকটাও যদি পাই, এখানে গাড়ি পাচ্ছি না এখন। আজকে আমার সঙ্গে সফর সঙ্গী হিসাবে আছে বাবাই আর তার বন্ধু, দুজন আছে। আমরা যাবো এখন নরেন্দ্র মার্কেট থেকে আরও একটু ভিতরে। গাড়ি খুঁজছি, এখান থেকে গাড়ি যদি না পাই সামনে যাওয়ার চেষ্টা করব। দেখি গাড়ি কোন দিকে পাবো। না রে, এই দিকটাতে শুনছি। কাকা, ওই সেই ডক ঘাট যাবো, একদম সেই জেটি ঘাট। কোন জেটি? এই জেটি? এই জেটি না, সামনে। না, ওই জেটি কোথায় গাড়ি কোথায় পাবো? টোটো দুটোই সামনে গেলে সামনে না? এমনি বাবাই আমার সাথে বহুদিন বাদে আজকে এসছে, আর তার সাথে আর ওর এক বন্ধু আছে আমার থেকে অনেক ছোট। আমি আসছিলাম ইলিশের খোঁজে ডায়মন্ড হারবারে। এখন সেখানে স্বাভাবিকভাবে আমি এই রকম ভিডিও করি না, কিন্তু ওরা বললো যে ইলিশ ব্যাপারটা দাদা ভালো হবে, চল যাই। তো সেই হিসেবে আমরা যাচ্ছি। আগেও একবার এসছি 2024-এ, তারপর এখন এই আবার। হ্যাঁ, সেটা না, আমরা দেখবো ইলিশটা এখন কেমন পাওয়া যাচ্ছে। সুন্দরবনে তো এখন ইলিশ খুব কম। দেখান ইলিশের অবস্থাটা কেমন সেটা দেখবো, এবং সেটা আপনাদের জানাবো। ডায়মন্ড হারবারে এখন বেশ গরম আছে এখন, আর কাল অবধি খুব বৃষ্টি হয়েছে। আজকে থেকে বৃষ্টিটা এখনও নেই। সারি সারি দোকানও বেশ, মার্কেটটা বেশ জমজমাট আছে। আশা করছি দেখি ওখানে গিয়ে। ব্যস্ততম দিনে দ্বিতীয়বার আমাদের এই ডায়মন্ড হারবার আসা। এর আগে 2023 সালে সম্ভবত একবার এসেছি, তখনও এমন ব্যস্ততা লক্ষ্য করেছি। আসলে এখানে বাজারের মূল ব্যস্ততাটাকে সন্ধ্যের সময়, যেহেতু আমরা দুপুরের পরে পড়ন্ত বিকালে গেছি, তাই তখনও ঠিকঠাক বাজার জমাট বাঁধেনি। এর আগে যখন এসেছিলাম তখন আমরা ইলিশের ভিডিও সেভাবে করতে পারিনি, তখনও ইলিশের বাজার পড়তির দিকে ছিল। কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি টোটোর সন্ধানে। বেশ কিছুটা হেঁটে যেতে হয় টোটোর জন্য, কিন্তু আমরা হাত দেখানো একজন টোটো ভাই, তিনি আসছেন আমাদের উদ্দেশ্যে। চারিদিকের যে দোকানগুলো দেখছি, তাদের নিষ্পলকে তাকিয়ে থাকা একটা জিজ্ঞাসার চিহ্ন তুলে দেয়, কারণ মার্কেটে মানুষজন এখন নেই, তাই তারাও বসে আছে। অবশেষে টোটোর দেখা মিলল। আমরা এবার যাব আমাদের সেই গন্তব্যে। বলছি যাব হচ্ছে কোথায়, বুঝতে পেরেছে? নরেন্দ্র মার্কেট থেকে, ওই যেখান থেকে সেই টলার ঘাট, সেই মস্ত জেটি। হ্যাঁ চলো, আবার কি? হ্যাঁ, নতুন জেটি যাবে, ভাড়া বেশি জানো? কত? 20 টাকা করে। 3 জন যাবো, কত নেবে? 60 টাকা যাও ভাড়া। চলো, 50 নেবে না? যেটা ভাড়া। আচ্ছা চলো, বসো বসো। জেটি ঘাট, কেল্লা, নগন্দ বাজার। একদিকে বসো, একদিকে ওইদিকে বসো। হ্যাঁ হ্যাঁ, নগন্দ বাজার বসো। নগন্দ বাজার, চলায় নগন্দ বাজার, নগন্দ বাজার, নগন্দ বাজার, নগন্দ বাজার, নগন্দ বাজার, চলায় না, হয়ে যাবে। দাদা এখন ইলিশ কেমন হচ্ছে মার্কেটে? অনেক কম ইলিশ। কারণ কি ইলিশ কম হবে? খারাপ হয়েছে বৃষ্টির জন্যে। ডলার যাচ্ছে না, ট্রলার এই ঝড় জলে যায়নি না? আর যখন মাছ কম থাকবে দামটা তো বেশি থাকবে অবশ্যই। এবারে কিন্তু অন্য অন্য বারের মতো ইলিশ সাপ্লাই নেই অত। হবে মাছ হবে, মাছ হবে।
আমাদের কপালে চমৎকার একটি দৃশ্য মিলেছে, সেটি হচ্ছে হলদি নদী বা হুগলি নদীর ভিউ পয়েন্ট। আমাদের অর্ধেকা কলা বেচা 2ই হবে, এটুকু বলতে পারি। তার কারণ যখন হুগলি নদী বা হলদি নদী সাইড দিয়ে যাচ্ছি, সেখানে লেখা দেখছি আই লাভ ডায়মন্ড হারবার, এবং সেখানে অজস্র লোক দাঁড়িয়ে আছে। বিকেলে, পড়ন্ত বিকেলে এমন শান্তির ঠিকানায় দাঁড়াতে কার না ভালো লাগে। আমাদেরও ইচ্ছা হয়নি এটা বলা যাবে না, কিন্তু যেহেতু আমরা ইলিশের সন্ধানে যাচ্ছি তাই সেখানে দাঁড়ানোর কোনো আমাদের সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু চারিদিকে যখন দেখছি এবং সেটা দেখে বুঝতে পারছি শান্তির খোঁজে নদীর মতো জায়গা কিন্তু দ্বিতীয়টি আর নেই। আমার তো তাই মনেই হয়। মার্কেটে এই না ইলিশের মার্কেটে আসলাম, দেখছি সারি সারি ইলিশ। ইলিশ মার্কেট এটা, কিন্তু এখন ইলিশ মার্কেটে এসছি, কিন্তু ইলিশ মার্কেটে এখন থাকবো না। আমরা যাব সামনে যেখান থেকে ইলিশটা উঠে আসে, সেটা দেখার পর তারপর এখানে এসে শুনবো যে ইলিশটা এখন দাম কেমন চলছে। সন্ধ্যের আগে আমরা এসে ইলিশ বাজারটা একটু দেখতে চাইবো। দাদা, এখন ইলিশ বেশি না সন্ধ্যের দিকে বেশি হবে? সন্ধ্যের দিকে বেশি হবে। সন্ধ্যের দিকে বেশি হবে, অর্থাৎ আমরা এখন যাব পোর্টে, সেখানে গিয়ে দেখবো যে কেমন হচ্ছে। নামলো, নেমে দাঁড়ালো না? না, এর মধ্যে আর একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে দাদার টোটোটা একজন এসছিলেন, বয়স্ক লোক, যিনি আমাদের সঙ্গে গল্প করছিলেন, তিনি ভাড়া না দিয়ে চলে গেছেন, হয়তো মনে নেই তার। যাই হোক, আমরা যাচ্ছি ডকের দিকে, সেখানে গিয়ে দেখি যে সেখানকার মানুষ কি বলছে ইলিশ নিয়ে। এই রোডটা একদম নদীর ধার বরাবর গেছে কুলপি অবধি। কতক্ষণ আছে এই রোডটা? এই রোডটা তুমি ধরে নাও না, এই রোডটা নতুন জেটি পর্যন্ত ভালো, তারপরে রাস্তা ভালো না, স্যার পিছনে যেতে যায় না। নতুন জেটিতে এখন ট্রলারগুলো থাকে তো বেশি। হ্যাঁ, এই ভিতরে ঢুকে যাও না, যত ট্রলার সব তো ওঠে। নতুন জেটিতে যাচ্ছি, সেখানে গিয়ে একটু শুনবো যে এখানে এখন ইলিশের অবস্থাটা ঠিক কেমন। সেখান থেকে যাব নরেন্দ্র বাজারে। বাজারটা এখন থেকেই শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে। টোটো থেকে নেমে যখন আমরা এবার নতুন জেটির দিকে হাঁটা শুরু করেছি, আমাদের ডান সাইডে পড়েছে বরফ কল, অর্থাৎ এখানে বরফ তৈরি করা হয়, যে বরফটাকে আবার চাই বরফ, যে বড় বড় বরফের চাই হয়, সেই চাইগুলোকে নিয়ে যেয়ে ট্রলারে তোলা হয় এবং সেখান থেকে নদীতে চলে যাওয়া হয়, সমুদ্রে চলে যাওয়া হয়। বাঁ সাইডে হচ্ছে আমাদের এখানে আছে জাল রিপেয়ারিংয়ের একটা বড় শেড, এবং সেখানে জাল রিপেয়ারিং করা হয়। সেই জায়গাটা বড়ই মনোরম জায়গা, দৃশ্যটা অসম্ভব সুন্দর লাগে, চোখ জুড়ানো দৃশ্য। সচরাচর বর্তমান ব্যস্ততম দিনে এমন দৃশ্য কিন্তু দেখাই যায় না। একদিকে নদীর তিত্রে হাওয়া, তার মধ্যে শেড, এবং তার মধ্যে বসে বসে জালের বুনন। অবশ্যই মজুরি আছে, কিন্তু তার সঙ্গে এই যে সারিবদ্ধভাবে কথা না বলে একটানা জালে ফাঁসে বারবার রিপেয়ারিং করার এই দৃশ্য সচরাচর কিন্তু এখন দেখা যায় না। ডায়মন্ড হারবারের এই নতুন জেটিতে এসে সেটি কিন্তু বেশ উপলব্ধি করেছি আমি, ভালো লেগেছে। এখন যেখানে আছি এটা হচ্ছে হুগলি নদী, কিন্তু বলা হচ্ছে, বাবাই কি বলছিলিস? একটা হলদি নদীও এখানেই, কিন্তু কারণ সামনে সাগরের আগে দুটো নদী, কংসাবতী কেলেঘাইয়ের মিলনস্থল তো হলদি। প্রকৃতির কোলে দুটি নদী, কংসাবতী আর কেলেঘাই, একে অপরের মিলনস্থল, যেটিকে আমরা বলছি হলদি নদী।
পশ্চিম তীরে ডায়মন্ড হারবার, যেটিতে আমরা এখন অবস্থান করছি, এক ঐতিহাসিক শহর। মৃদু ঢেউয়ে জেগে ওঠে হলদি নদীর বুক। তাহলে একদিকে মিলনের কোমলতা, অন্যদিকে বন্দরের নীরব ব্যস্ততা। হলদি আর হুগলি দুই নদীর দুই পরিচয়। আমাদের এক বড় বিস্ময়কর যাত্রার সাক্ষী থাকছেন আজ আপনারাই। যেটা নতুন জেটি বলা হচ্ছে, সেখানে সামনে পুরাতন জেটি আছে, সেটাকেও দেখাবো। সেটা এখনও দেখায়নি, জাস্ট এক হাত গেলেই পুরানো জেটি, সেটা ভেঙে যাওয়ার পর এটা নতুন জেটি হয়েছে। এখানে এসে দেখছি ট্রলার এই প্রায় এক সপ্তাহ বৃষ্টির জন্য তারা যেতে পারেনি, কিন্তু তারপরে এখন তারা গতকাল থেকে তার সমস্ত ট্রলার বেরিয়েছে। দুই একটা ট্রলার এখানে আছে যারা এখনও পর্যন্ত জাল রিপেয়ার করছে বা নানা রকম প্রসেস থাকে, সেগুলো তারা করছে। আর সামনে দেখছি জাল বোনা হচ্ছে ইলিশের, সেই বিষয়ে একটু কথা বলবো। আর যখন আমরা দাঁড়িয়ে আছি প্রচণ্ড হাওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে। আর সেই ভালো লাগার মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি। সামনে যাই, গিয়ে একটু দেখি। সেই জাল বোনা হচ্ছে এখানে, এক এক জায়গায় এক এক রকম। একটা জাল অনেকেই ধরে বোনা হচ্ছে, অনেকেই ছেঁড়া। একটু কথা বলবো এখানে, বললে আরও অনেক জানতে পারবো নিশ্চয়ই। দিদি একটু কথা বলবো? বলছি এই জালগুলো ইলিশ ধরতে যাওয়া হয়, ছিঁড়ে যায়, তারপরে তো এগুলো রিপেয়ার করা হচ্ছে। আচ্ছা, এই যে এক সপ্তাহ বৃষ্টি হলো, ইলিশ ধরতে গেছিলো না? এই এক সপ্তাহ যায়নি? ওয়েদার খারাপের জন্য। এখানে প্রায় অনেকেই ইলিশের জাল সারাই করছে, কিন্তু সবাই নিজে নিজে, কেউ কোনো কথা বলছে না, চুপচাপ এক মনে তারা জাল সারাই করে যাচ্ছে। সামনেই বয়ে চলেছে হুগলি নদী, একটু দূরে হলদি নদীর জলরেখা। এই দুই নদীর কোলে প্রতিদিন বেরিয়ে পড়েন মৎস্যজীবীরা, জীবিকার টানে মাছের খোঁজে। তাদের সঙ্গে একটাই জাল, বছরের পর বছর সেই জাল দিয়েই তো চলে জীবনের সংগ্রাম। কিন্তু সেই জাল চিরকাল টেকে না, কখনো স্রোতের টানে, কখনো মাছ ধরতে গিয়ে পাথরের সঙ্গে আটকে ক্ষতবিক্ষত, কখনো বা তাদের যে বড় বড় ট্রলার থাকে সেখানেও আটকে যায়। ফলে জালগুলো ছিঁড়ে যায়। তখনই নীরবে কাজ শুরু করেন একদল মানুষ। তারা মাছ ধরেন না, কিন্তু সেই মাছ ধরার অস্ত্রটিকে আবার নতুন করে গড়ে তোলেন। এরা মূলত লেবার শ্রেণীর মানুষ। খুব বেশি কথা তারা বলে না, তাদের চোখেও পড়ে না বেশি। তবে নদীর পাড়ে বসে একাগ্র চিত্তে নিঃশব্দে তারা সেই জাল মেরামত করে চলেন। চারপাশের হাওয়ার শব্দ, দূর থেকে ভেসে আসে ঢেউয়ের শব্দ। এর মাঝে যে মানুষগুলো তারা কাজ করে যায়, তারা কিন্তু নিরিবিলিতে নিঃশব্দে তাদের শ্রম দিয়ে দেয়। তাদের হাতে তৈরি হয় নতুন জালের বুনন, আর সেই বুননের মাঝেই জড়িয়ে থাকে বহু পারিবারিক আশা। এই নীরব শ্রমই নদীর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। একটা জিনিস দেখছিলাম এতক্ষণ ধরে, যে জাল যে রিপেয়ার চলছে সেটা দেখছিলাম। তারা কেউ কথা বলছে না। ওগুলো ট্রলার নয়, ওগুলো ছোট ছোট বোট। ট্রলার এখানে নেই, এখানে একটা ছোট ট্রলার, এটা ওই একটা বড় ট্রলার আছে পুরানো জেটিতে। আমরা সেদিকে যাব। সামনেই বয়ে চলেছে হুগলি নদী, একটু দূরে হলদি নদীর জলরেখা। এই দুই নদীর কোলে প্রতিদিন বেরিয়ে পড়েন মৎস্যজীবীরা, জীবিকার টানে মাছের খোঁজে। তাদের সঙ্গে একটাই জাল, বছরের পর বছর সেই জাল দিয়েই তো চলে জীবনের সংগ্রাম। কিন্তু সেই জাল চিরকাল টেকে না, কখনো স্রোতের টানে, কখনো মাছ ধরতে গিয়ে পাথরের সঙ্গে আটকে ক্ষতবিক্ষত, কখনো বা তাদের যে বড় বড় ট্রলার থাকে সেখানেও আটকে যায়। ফলে জালগুলো ছিঁড়ে যায়। তখনই নীরবে কাজ শুরু করেন একদল মানুষ। তারা মাছ ধরেন না, কিন্তু সেই মাছ ধরার অস্ত্রটিকে আবার নতুন করে গড়ে তোলেন। এরা মূলত লেবার শ্রেণীর মানুষ। খুব বেশি কথা তারা বলে না, তাদের চোখেও পড়ে না বেশি। তবে নদীর পাড়ে বসে একাগ্র চিত্তে নিঃশব্দে তারা সেই জাল মেরামত করে চলেন। চারপাশের হাওয়ার শব্দ, দূর থেকে ভেসে আসে ঢেউয়ের শব্দ। এর মাঝে যে মানুষগুলো তারা কাজ করে যায়, তারা কিন্তু নিরিবিলিতে নিঃশব্দে তাদের শ্রম দিয়ে দেয়। তাদের হাতে তৈরি হয় নতুন জালের বুনন, আর সেই বুননের মাঝেই জড়িয়ে থাকে বহু পারিবারিক আশা। এই নীরব শ্রমই
নদীর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কালকে যাব। এই ঝড়ের জন্য না? ধরে না, কালকে যাব। এমনি মাছের বাজার ভালো এবার? এই নৌকায় 5-6 জন করে যায় এক একটা নৌকা, কারণ জাল টানা জাল তোলা একটা হেপা থাকে। ওটা ভাঙ্গা, ওটা ভাঙ্গা। দাদা এবার মাছ কেমন হচ্ছে? আপনারা তো এখানে থাকেন, মাছ কেমন হচ্ছে? ভালো হচ্ছে না। হ্যাঁ, দাদারা প্রায় এখানেই থাকে, স্থানীয়, তাদের কাছে শুনছিলাম এবং শুনবো যে এখন ইলিশের হাল হতিকত কেমন। বর্ষা গেল, তখনও ইলিশ হয়েছে কিনা, কেউ গেছিল কিনা। যেহেতু পেয়েছি এনাদের, তাই একটু শুনে নেবো এনাদের কাছেও কেমন হচ্ছে এখন মাছ। এখন মাছ ভালো হচ্ছে না। প্রথমে একটি মাছ হয়েছিল, এখন একদম মানে জেলেদের খুব অবস্থা খুবই খারাপ। এই যে বর্ষা হলো এখানে, তখন তো যায়নি তো। গিয়েছিল ট্রলার, এগুলো সব ফিরে এসছে, সব খালি। আচ্ছা, মাছ ছাড়াই ফিরে মাছ ছাড়াই সব ফিরে এসছে, ওই জন্য যাচ্ছে না। এই এই যাবে বলে এখন বোধহয় কালকে। কারণ এক একটা ট্রলার করে তো অনেক খরচ হয়। হ্যাঁ, 1.5 লাখ টাকা পার টিপে, 1.5 লাখ টাকা খরচা। 50,000 টাকার মাছ বিক্রি করতে পারে, তাহলে কী হবে? কতদিন করে থাকে এক একটা ট্রলার গিয়ে? 10 দিন। 10 দিন। 10 দিনে 1.5 লক্ষ টাকা ব্যয় হয়। বরফ গলে যাবে। এবার একবার বেরোলে রোলিংয়ের জন্য দেখা যাচ্ছে বেরিয়ে আর যেতে পারছে না, আবার কিনারে এসছে, তেল খরচা হচ্ছে। হ্যাঁ, এগুলো তো আছেই। 20টা লোকের খাওয়া, এবার 3 টাইম খাওয়া, তার একটা হিউজ খরচ। এক জায়গায় কিনারে ভিড়বে, লেবার হাত খরচা অনেক রকম। একদম নেই না? মালিকরা হাহাকার, মালিকরা বলছে আমাদের বোট বন্ধ করে দেবো, কিন্তু এখন লসে যেহেতু লেবে গেছে, লসও করতে মানে বন্ধও করতে পারছে না, আশায় আছে যে হবে। এটি হচ্ছে না, দেখা যাচ্ছে সামনে টিভি হবে। তাহলে ইলিশের দাম তো এমনি বাড়বে, যা হবে তার উপরে দাম বেড়ে যাবে। হ্যাঁ, এখন কী করবে মালিকরা, যেহেতু লাভিয়েছে, এতগুলো লেবারকে টাকা পয়সা দিয়েছে, এক একটা লেবারকে 50, 60, 70, 80,000 টাকা করে অ্যাডভান্স দিয়েছে, তাতে কত টাকা। এবারে আশায় আছে যদি ঠাকুর মাছ কবে দেবে, সেই আশায় চলছে, বুঝতে পেরেছেন? আচ্ছা বন্ধ করবে না মালিকরা, এই হচ্ছে তাদের আশা। আচ্ছা, মানে মাছ আবার হলেও তো হতে পারে, এক এক হ্যাঁ, গুণে মাছ হয়ে যায়। মাছ তো হবেই দাদা, মাছ হবে, কিন্তু এ মাসে হচ্ছে না, সামনের মাসে হবে, মাছ কম বেশি হবে, ঠিক আছে? তার ভিতরে যে পাবে পাবে, আর যে পাবে না পাবে না, ঠিক আছে? কটা ট্রলার যায় মনে হয় এখান থেকে? প্রচুর টোনা, প্রচুর না? প্রচুর, ও হিসাব করে বলা যাবে। হ্যাঁ প্রচুর, মানে এখানের থেকে আমাদের কাক দিবে। এইখান থেকে কটা যায়? এখানে এখানে কতগুলো ট্রলার আছে অনুমান? সব টোটাল যদি আসে 40-45 খানা টোলা আছে। 40-45 খানা ট্রলার আছে। তাহলে এবারে মাছ নেই। গিয়েও মাছ ধরতে গিয়েও আলু সিদ্ধ ডাল ভাত খাচ্ছে। প্রথম টিপটাও হয়েছিল এই ঝড়ের আগে। আচ্ছা, এই ঝড়ে কি মাছ আবার চলে যায়? হাওয়া, ওই দক্ষিণ হাওয়ায় মাছ কোথা থেকে কোথায় চলে যায়, উল্টো পাল্টা হাওয়া। মানে মাছটা, ইলিশ মাছটা এমনই দা, পূব দক্ষিণে হাওয়াটা হলে মানে বাংলা থেকে মাছটা আমাদের ইন্ডিয়ায় আসে, পদ্মা থেকে চলে আসে। চলে আসে। আর এই পূবের হাওয়া না থাকলে তো মাছ একদম আসবে না, পশ্চিমের হাওয়ায় সব মাছ চলে যাবে, এদিকে যা থাকবে, যে কটা থাকবে সব আবার বাংলায় চলে যাবে, এই হচ্ছে সমস্যা। হাওয়ার পরিবর্তনে মাছ আসে। আমাদের দিকে ট্রলার তো বাংলাদেশে যায় না, না, যায় না। ওরা আমাদের ইন্ডিয়ার মধ্যেই করে। ওইগুলো ট্রলার যে আগেই নামখানা বকালি ওদিকের পার্টি আমাদের ইন্ডিয়া। হ্যাঁ, এই ইলিশ হচ্ছে ছাড়া ব্যাপার। আর অন্য মাছও কি করে? কিন্তু মূল আশায় তো যাওয়া হয় ইলিশে। হ্যাঁ, এই সময়টা তো সবাই আশায় থাকে ইলিশ। ইলিশ ইলিশ বাস্তব, তার দাম ও হজ্জাই মাছের ক পয়সা হবে, ক পয়সা হবে? ঠিক আছে? ইলিশ 1 মাছ কুইন্টাল 1000 টাকা কিলো, আর কোথায় 100 টাকা কিলো, ঠিক আছে? এই হচ্ছে আশা। হবে, তবে মাছ মালিকেরা আশা রেখেছে, মাছ হবে, আজ না হোক কাল হবে, না পরশু হবে, আশা কোনো দিন ছাড়েনি। মানে বছরে একটা সময় তো ইলিশের আশায় সবাই থাকে। হ্যাঁ, মানে একটা মানে বোট থেকে শুরু করে মানে যারা লেবার, সেই শ্রেণী থেকে যারা খায়, মানে টোটাল একটা চক্র হারে এই মাছের উপরই থাকে কিন্তু সারাটা বছর। এটা কিন্তু বাস্তব না? সব কিছু ওদের জন্য আমরাও বসে আছি, একদম তাই। ওদের হলে আমাদেরও হবে, প্রত্যেকে দুধের হবে, দোকানদারের হবে, মাছ হলে বরফ যাবে, বরফ হলে সেই কলকারখানা তো মানে একটা বিশাল বিশাল। এটা মাছের উপর পুরো মানে সম্পূর্ণ নির্ভর। মাছ নেই আমাদের কোনো কাজ নেই। মাছ হলে লেবারে দুটো পয়সা পাবে, সবাই পয়সা পাবে। সব মাছটা না এলে কারা কোথা থেকে পয়সা পাবে?
হবে দাদা, হবে মাছ হবে। এটা কি যাচ্ছে? জাহাজ ওগুলো কন্টেনারে কি যায়? বিভিন্ন রকমের মাল, ও বলতে পারবো না দাদা। বিদেশে বিদেশে বাংলাদেশ চলে যায় মনে হয়। কোথায় কোথায় চলে যায় কি করে বলবো না। এক্সপোর্ট হচ্ছে না। কথা শুনছিলাম বসে বসে, হ্যাঁ যেটা মূল কথা সেটা হচ্ছে এখন ইলিশের মরশুম, ইলিশ হচ্ছে না। একবার হচ্ছে তো দুবার তারা খালি ফিরে আসছে, একটা বিস্তর খরচ, সেই খরচটাও বেয়ার করতে হচ্ছে, তার এফেক্ট সবার উপরে পড়ছে। আর যারা বসে আছে, যারা বিকালে চায়ের আড্ডায় যারা আছে, আর তারা মূলত তাদের জীবিকাও এই নদী নির্ভর, এই মাছ নির্ভর। তো তাদের কাছে একই কথা শুনছিলাম যে মাছ এখন হচ্ছে না, আর মাছ না হওয়ার জন্য তাদের মনের অবস্থাও খুব খারাপ, যেটা আমরা ভিডিওতে দেখছিলাম। আর তারা বসে বসে বলছে যে কখন মাছ হবে, কখন আমাদের দুটো রোজগার হবে। এবার এই সিস্টেমটা কি হয়, যারা মাছ কিনছে তাদের উপরেও যাচ্ছে, দামটা বেড়ে যাচ্ছে, মাছ নেই বাজারে, এই যে পুরো দামটা তাদের ঘাড়েও চাপায়, কারণ একটা যে খরচ সেটা তো হিউজ খরচ হয়। ফলে এরকম একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে। কিন্তু বর্ষা হয়েছে, এরপরে আবার পরিস্থিতি পাল্টাতেও তো পারে, পাল্টাতেও পারে। যখন বসে আছি চায়ের আড্ডায় বসেছিলাম সবাই, হাওয়া হচ্ছে, আর তার সঙ্গে সকালে আসি, ঘুরে গাড়ি চলে যাই, বিকেলে আসি আবার ঘুরে যাই। মাছ কখন ওঠে এর কোনো টাইম নেই, কোনো টাইম নেই, যখন উঠবে তখন চলে আসতে হবে। রাত হয়ে গেলে চলে আসে, আর মাছ না হয়ে গেলে এখন 7 দিন 8 দিন 10 দিন রাতেরও কোনো টাইম নেই। থেকে মাছ যাবে। হলে 2 দিন 3 দিনের মধ্যে আবার ট্রলার ফিরে পড়ে মাছ নিয়ে চলে আসে। এসে এরকম মাছ তো ঘটে না, 2-3 দিনও হ্যাঁ, 2 দিনে এমন মাছ আনবে 10-20 লাখ টাকার মাছ নিয়ে আসবে। এরকম হয়। এই তো কদিন First প্রথম টিপে হয়েছিল 18 লাখ 20 লাখ 18 লাখ 20 লাখ টাকা করে একটা বড় এই তো কদিন আগে 30 লাখ টাকা 30 লাখ টাকার মাছ নিয়ে। এক টিপে এক টিপে সেটা সবাই পায় না। এগুলো মূলত কোন দিক দিয়ে আসে এগুলো? ওরা বাংলাদেশে মাছ। বার্মা মানে ওই সীমান্তগুলোতে ওরা মাছগুলো ধরে, বর্ষা হলেই পদ্মার মাছের দিকে চলে আসে, আর তখনই জীবন বড় অনিশ্চিত। জুডিক্স এখন মাছের কেজি কেমন যাচ্ছে? এখন ছোট পিল মাছ 600 টাকা, ছোট? 150 200 250 আর না 1 কিলো উপরের মাছ হচ্ছে ওর ওপরে 300 350 উপরে গেলে 700-800 টাকা দাম পড়ে যাচ্ছে। প্রচুর দাম মাছ। এই নদীর মাছের দাম তো বিশাল। এর কারণ হচ্ছে কম পাওয়া যাচ্ছে, পদ্মা নদীর রেটটা মাছ বেড়ে ভালো। যাচ্ছে। মাছ বেশি হবে, আমদানি একটু কম হবে, মাছ কম হবে, যত মাছ হবে আমদানি তত বেড়ে যাবে। পয়সা কম। শুনছিলাম একটার পর একটা ঘটনা, যেখানে ইলিশের কথা হচ্ছে, যেখানে ইলিশ ধরার উৎসব চলছে, কিন্তু সেই উৎসবে কোথাও না কোথাও যেন একটু ভাটা পড়ে যাচ্ছে, কারণ তারা ইলিশ ঠিকঠাক পাচ্ছে না। আর ইলিশ না পাওয়ার কারণে তো উৎসাহ কম হয়ে যাচ্ছে। কর্মব্যস্ততা কিন্তু তাই বলে কম নেই, তারা আশায় আছে যে হয়তো এবারে পাওয়া যাবে, এই আশায় তারা আবার বুকে বাঁধছে আশায়। তারা যাবে গভীর সমুদ্রে, সেখান থেকে ফিরবে, আর তারা সেই কষ্টার্জিত ইলিশ আমরা উপভোগ করব। এখন এখানকার পরিস্থিতি আপনাদের দেখালাম, আরেকটু পরে সন্ধ্যের দিকে কী পরিস্থিতি একটু দেখাবো। ততক্ষণ একটুখানি আমরা থাকবো এখানে, থেকে সন্ধ্যের সময় আরেকটু যদি কিছু পরিস্থিতি বদলায় সেটা দেখব। তারপরে আমরা নরেন্দ্র মার্কেটে যাব, সেখানে ইলিশের পরিস্থিতি কেমন, তার দাম কেমন, যেখানে ধরা হয় সেটা এখানে ছিল, এখানকার পরিস্থিতি যদি এই হয় তাহলে নরেন্দ্র মার্কেটের পরিস্থিতি খুব ভালো হবে বলে মনে হয় না। দেখি সেখানেও যাব, গিয়ে কথা বলবো। দূরে জলে দুটি নৌকা দুলছে, দিন শেষে তারা ফিরেছে ভরা জাল, কিছু হাসি আর কিছু ক্লান্তি নিয়ে। নৌকার উপর মানুষগুলো কথা বলছে না, তবু অনেক কিছু বলছে, চোখে হাতে তাদের দেহের ভঙ্গিমায়। একটা দীর্ঘ দিনের শেষে আরেকটা অপেক্ষা শুরু। এই নদী জানে কত স্বপ্ন প্রতিদিন ফিরে ফিরে আসে এই নৌকাগুলোর বুকে, কতটা পরিশ্রম, কতটা ভরসা মিশে থাকে প্রতিটি যাত্রায়। আমি শুধু তাকিয়ে থাকি একটুক্ষণ, তারপর ধীরে ধীরে ফিরে আসি নিঃশব্দে। নদী, মানুষ, জাল আর এই অনন্ত গতি সব কিছুরই বোধহয় একটা ছাপ রেখে যাবার মুহূর্ত। এবার নরেন্দ্র মার্কেটের দিকে যাই, সেখানে ইলিশের ব্যাপারটা কেমন আছে, ইলিশ বাজার দর সেটা দেখি। এবার
এখানে তো বেচে না, না না, এখানে দেখতে এসেছিলাম যে এখান থেকে ওঠে। এখান থেকে ওঠে। হ্যাঁ, আসল যে স্থান ওটার সময়টা কখন, মাছ তোলে কখন? এটা ওই ওরকম 10টা থেকে 2-3টে পর্যন্ত। রাত্রেবেলা? না না, সকালে। সকাল। আচ্ছা, আর বাজার বসে গেছে এতক্ষণ না? হ্যাঁ, এতক্ষণে বাজার বসে। আচ্ছা, বাজার বসে গেছে। আর ওই বাজারের পাশে সব ওই ক্যারেট করে নিয়ে বসেছে, ওরা বিক্রি করে লুজ মাল একটা আধটা নিলে। আর হচ্ছে গিয়ে আড়তের ভেতরে নিলে ও পাল্লা নিতে হয়। ও বড় বড় আড়তগুলোতে পাল্লা পাল্লা মাছ হ্যাঁ, বিক্রি। পাল্লা বিক্রি। ওখানে একটা দুটো পাবে না, তবে মাছ বিক্রি শেষে হয়তো 5 কেজি 10 কেজি পাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, তা মাছ যখন একটা লাট বিক্রি হয়ে যায়, ওই পরে যেটা খিটখাট থাকে বললে ম্যানেজারকে, আচ্ছা। উনি তখন ওই 5-10 কেজি আগে পায়। এবছরে ইলিশের বা ইয়ে কেমন চাহিদা? ইলিশের চাহিদা বলতে চাহিদা ওই অনুযায়ী মাল নেই। ইলিশ সেরকম নেই। আচ্ছা, এ তো হরজাই বেশি, ইলিশ কম। ছোট খয়রা ইলিশ বেশি? না না, ছোটো ইলিশটাও এখন আসেনি, এটা আসবে আবার ভাদ্র মাস থেকে। আচ্ছা, ছোটো ইলিশটা এখন যা হবে বড় ইলিশ হবে 500, 600, 700, 1 কেজি, 1.5 কেজি, হ্যাঁ, 800, 900, এইগুলো এখন। আচ্ছা। আর যেগুলো হচ্ছে গিয়ে পদ্মা নদীর ইলিশ, ওইগুলো বড় পাবে, 1-1.5 কিলো 2 কিলো, ওগুলো বড়। ওগুলোর দামও যথেষ্ট বেশি। হ্যাঁ, আমাদের এই নদীর ইলিশ 500-400, তারপরে 200-250-300 এই নদীর ইলিশ। আবার যেগুলো বড় ইলিশ, আচ্ছা, ওইগুলোর দাম বেশি। আচ্ছা, ডিম ছাড়া ইলিশ হলে একটা ইলিশ ধরো ওই 1 কিলোর ওপরে যদি হয়, আচ্ছা, ওগুলোর দাম যাবে 3,000-4,000 করে। 1 কেজির উপরে? হ্যাঁ, এখানে এই নদী, এটা হচ্ছে গঙ্গা নদী। আচ্ছা, ডায়মন্ড হারবারের নদী এটা। এখানে 12 মাস মাছের। হ্যাঁ, যখন ইলিশ থাকে না তখন কি মাছ? না, ইলিশ থাকবে, ইলিশ কম বেশি থাকবে। 12 মাস ইলিশ কম বেশি থাকবে। তবে এই জ্যৈষ্ঠ মাস থেকে আবার ইলিশের চাপটা বেশি হয়। চাপ বেশি? হ্যাঁ, এই জ্যৈষ্ঠ থেকে ভাদ্র। আচ্ছা, হ্যাঁ, ভাদ্র আসছে, এই 3 মাসে আবার ইলিশের চাপটা বেশি হবে। আচ্ছা, কেন ওই তিল ইলিশটা আবার আসবে, যারা ওই 250, 300, 500, 600 এরকম যে ইলিশগুলো, এইটা আরও চাপ বেশি হয়। আচ্ছা, এই ইলিশের মরশুম চলে গেলে তখন ইলিশের মৌসুম যায় না, এটা হচ্ছে যে 14 মাস পর্যন্ত ওরা জ্বালাই করে, সাগরে যায়। 14 মাসে ধরো শুধু 2 মাস যায় না, বৈশাখ জ্যৈষ্ঠ। হ্যাঁ, 14-15 আচ্ছা, 14 মাসে 14-15 তারিখের মধ্যে সব আবার উঠে যেতে হবে, কেন তারপরে থেকে আবার এই ঝড় বাতাসের একটা ভয় আছে না। আচ্ছা, হ্যাঁ, ওই সময় 2.5 মাস 3 মাস। হ্যাঁ, ওই তো বন্ধ তখন বন্ধ করে দেয়। ওটা বন্ধ করতে হয় কেন, ওই বিপদ যাতে না হয়। আচ্ছা, এই জন্য। মানে প্রায় 12 মাস ইলিশ। হ্যাঁ, ও টুকটাক থাকবে, কেন এখন যেরকম এখন 20 ক্যারেট 30 ক্যারেট করে পাচ্ছে, এই জ্যৈষ্ঠ মাসে মাঝামাঝি থেকে তখন বেশি মাছ থাকবে ইলিশ। হ্যাঁ, তখন 70 ক্যারেট 60 ক্যারেট 50 ক্যারেট ইলিশ থাকবে। ক্যারেট মানে কি, একটা ক্যারেটে 1 মণ। এই তো মার্কেট শুরু নাকি? না, হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানেই নামিয়ে দেবেন। এই মার্কেট শুরু তোমার থেকে আসল মার্কেট হচ্ছে এইটা। কোনটা? ওই সামনে ওই যে আলু জ্বলছে, ওখান থেকে নিচে চলে যেতে হবে। হ্যাঁ, ওটা হচ্ছে আসল। 2 সাইডে যা আছে ঘর, সব আরো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানেই নামিয়ে দিন। হ্যাঁ, এখানে এই আর এরা ওই যে কুইরো মাছ বিক্রি করে, এরা কিনে ওই আড়ত থেকে কিনে নেয়, 1 পাল্লা 2 পাল্লা করে কিনে। অবশেষে নরেন্দ্র মার্কেটে আসলাম, এক দাদার সাথে কথা বলছিলাম, তিনিও অনেক তথ্য দিলেন যে ইলিশ 12 মাস পাওয়া যায়। নরেন্দ্র মার্কেটে এসে রাস্তাটা পার হওয়ার সময় একটু সমস্যা আছে, এখন ভিড় ইলিশের সময়। দেখি চারিদিকে ইলিশটা কিন্তু বেশ উঠেছে।
হ্যাঁ ভালোই মার্কেট। কত হবে? 700 গ্রাম হবে, 1200 টাকা, 1100 টাকা। 700 গ্রাম 1200 টাকা, 1100 1300 মাছ হিসাবে। এক কেজির উপর স্টোরের মাছ 1200 টাকা। মাছের রেট এখন কেমন যাচ্ছে? 1100 থেকে শুরু। 1100 থেকে শুরু। এটা পদ্মার আমাদের ডায়মন্ড, ডায়মন্ডের ইলিশ। এটা কাঁচা ইলিশ পাবেন। আচ্ছা 1100 থেকে 1 কিলো 800 পর্যন্ত ওজন আছে, সেটা দাম আবার 3200 টাকা। আচ্ছা 1 কেজি 800 অবধি 3200 টাকা, একদম ডায়মন্ডের 1 কিলো 800 ওজন, আচ্ছা 3200 টাকা কিলো। আচ্ছা এগুলো একদম ডায়মন্ডের হ্যাঁ ডায়মন্ড কাঁচা ইলিশ। কাঁচা ইলিশ। এটা 12.5। আপনার নামটা বলুন। স্বপন ঘোষ। স্বপন গৌতম দাস। গৌতম দাস। এটা কত করে যাচ্ছে? এটা 1300। 1300। কতটা করে আছে একটা একটা? 800 গ্রাম। 800 গ্রাম 1300 চলছে। এটা 600 700 600 650। সব কাঁচা ইলিশ। সব কাঁচা। এখানে যে আমাদের যে 4টে পেটি আছে সবই কাঁচা, এই নদীর ইলিশ। এই নদীরই মাছ। দোকানের নাম বিভূতি বগরা মাছ ঘর। সামনে কত দূর পাবো মার্কেট? এখানে থেকে সোজা সোজা। হ্যাঁ 80 টাকা। মাছের বাজার দেখছিলাম, যথেষ্ট ভালো এখন মাছের বাজার। রেট কেমন যাচ্ছে দাদা এখন? আচ্ছা বুঝলি, এরকম ব্যস্ত মার্কেট কিন্তু দেখা যায় না সচরাচর। হ্যাঁ আমি কিন্তু আসিনি এর আগে, আমি অত দূর অব্দি এসছি, ভিতরে ঢুকিনি। এইগুলো হচ্ছে বড় বড় আরো। এই ইলিশটা খাই যাবে না, এইটাই তোমার 200-250 গ্রাম হবে। ইলিশের মার্কেটে এর আগে আমি আসিনি, কিন্তু এতটা ভিড় আর এতটা ব্যস্ততা বা সত্যি মানে দেখা যায় না সচরাচর। এগুলো পমপ্লেট মাছ।
মাছের বাজার কতক্ষণ থাকবে? মাছ হলে 12টা, 10টা, 11টা, 8টা, 9টা। কতক্ষণ থাকবে? আচ্ছা, এখন কেমন চলছে বাজার? এখানে ইলিশের সঙ্গে সব মাছ চলছে তো? হ্যাঁ, সব মাছ। কত দূর পাবো সামনে বাজার? সামনে আছে, এখনো আছে? এখানে আবার শুধু চিংড়ি, লাল চিংড়ি, এগুলোকে রাংতা চিংড়িও বলা হয় অনেক সময়। এই তো আর যাওয়া যাবে না। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে সবাই এখন। হ্যাঁ, এটাই হচ্ছে সব থেকে বড় মার্কেট এই চত্বরের, সাউথের সব থেকে বড় মার্কেটে। ভাই আমার অলরেডি লেগে গেছে। আমি ঝোড়া ফেলে বাইরে বেরোচ্ছি। আর নেই মার্কেট, এটা শুধু বরফের ঘর। এখানে আবার কি বেলে মাছ। মাছ কেমন হচ্ছে? যাই হোক, বিভিন্ন লোক বিভিন্ন রকম রিয়াকশান এখানে দেখছি, কিন্তু ব্যস্ততা আছে প্রচুর। বিশেষ করে যারা মাছ বইছে, লেবার শ্রেণীর মানুষ, তাদের প্রচুর ব্যস্ততা এখানে। সেই ব্যস্ততা চোখে দেখার মতো। ইলিশ মাছের বাজারে নেমেই বুঝলাম এটা কেবল বাজার নয়, একটা যুদ্ধক্ষেত্র। চারিদিকে চিৎকার, হাঁকডাক, দরদাম, মানুষের কোলাহলে দাঁড়িয়ে কথা বলা কঠিন। মাঝখান দিয়ে হন্তদন্ত হয়ে লোকজন মাছ বইছে, দেহ ভেজা, ক্লান্ত মুখ, চারিদিকে তাদের চোখে তীব্র তাড়না। জলের গন্ধে মিশে গেছে ঘাম, আর ঘামের মধ্যেও লেগে আছে সেই ইলিশের স্বপ্ন। দাম দাম কিন্তু আকাশ ছোঁয়া। মাছ আছে, কিন্তু চাহিদার তুলনায় অনেক কম। কেউ পেয়েছে, কেউ বা হতাশ হয়ে ফিরেছে। বেরিয়ে পড়লাম এবার জীবনের অন্য একটা সুরে। বাইরে এসে দেখি সামনে প্রসারিত সেই হুগলি নদী। নদীর কিনারা বরাবর হাঁটতে হাঁটতে চোখে পড়ে বিকেলের ছায়াপথের সেই জলরেখা। কিছু লোক বসে আছে নদীর পাড়ে চুপচাপ, আবার কিছু লোক প্রিয়জনের সাথে আলাপচারিতায় মগ্ন। কেউ তেলে ভাজা খাচ্ছে কাগজের মোড়া হাতে, আবার কেউ বা পাশে বসা প্রিয়জনের সাথে গল্পে মজেছে। শব্দ নেই, কিন্তু শান্তি আছে। এই কোলাহল, এই নীরবতার মাঝেই লুকিয়ে আছে বাংলার একদিনের এই চিত্র। এবার আমরা ফিরে যাচ্ছি। পিছনে রয়ে যাচ্ছে ইলিশের গন্ধ, নদীর হাওয়া, আর কিছু মুহূর্ত যা থেকে যায় মনের মধ্যে নীরবে, গোপনে, অথবা খুব সংগোপনে। এই ভিডিও এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না।